18 জুলাই পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার তিনানি এলাকায় ঘটে যাওয়া মারপিটের ঘটনায় আহত দিনমজুর নামক সংবাদ শিরোনামে আহত দিনমজুরের মায়ের দেওয়া অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে যুক্তি খণ্ডন করলেন অভিযুক্তরা। ঘটনার বিবরণে জানা যায় যে সবজি প্রজেক্ট সংক্রান্ত বিষয়ে বিশাল পরিমাণ টাকা তছরূপের অভিযোগ এনে পানিসাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান সদস্য সহ বিলতুই স্টার ক্লাবকে জড়িয়ে আরও বেশ কয়েকজনের নাম জড়িত করে মারপিটের অভিযোগ এনে মামলা দায়েরের 24 ঘন্টা পেরিয়ে যেতে না যেতেই মিথ্যে অপবাদ দিয়ে মামলা রুজুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে 19 জুলাই দুপুরে সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়টির স্পষ্টীকরণ তুলে ধরেন মিথ্যে অপবাদে অভিযুক্তরা। এরা জানান, গতকালের ঘটনায় আহত যুবক লিটনের নিজের অপকর্ম ঢেকে রাখতে মিথ্যে অপবাদে জড়িয়ে সৎ এবং আদর্শবান ব্যক্তিদের কালিমা লিপ্ত করতে মিথ্যে প্রতারণায় আশ্রয় নিয়েছে। অভিযুক্ত লিটন বিলতুই এলাকার সবজি প্রজেক্টের নামে নিজ স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও ওই এলাকার এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে ওই গৃহবধূর স্বামী ও পুত্র বিষয়টি আঁচ করতে পেরে নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করতে পিতা পুত্র অভিযুক্ত লিটনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে অবৈধ পথ থেকে সরে যেতে বলাতে অভিযুক্ত লিটন নাকি ক্ষিপ্ত হয়ে উঠে পিতা পুত্রকে প্রাণনাশ করে মেরে ফেলার হুমকি ধমকি দেয়। এই নিয়ে প্রাণ সংশয়ের বিষয়টি নিয়ে নিরাপত্তাজনিত কারণে অভিযুক্ত লিটনের বিরুদ্ধে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলার পুত্র। পরবর্তীতে লিটন এবং গৃহবধূর অবাধ মেলামেশা এবং অবৈধ চলাফেরা বিলতুই গ্রামের সুস্থ স্থিতিশীল পরিবেশকে বিষিয়ে ওঠে। তাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা থেকে পরিত্রাণ পেতে অসহায় পিতা পুত্র শরণাপন্ন হয় বিলতুই গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সহ মাতব্বরগণের নিকট। এতে পরিবারটি সহ ওই এলাকার সুস্থ পরিবেশ স্থিতিশীল রাখতে বিলতুই গ্রাম পঞ্চায়েতের মাতব্বর সহ পঞ্চায়েতের প্রতিনিধিগণ আলোচনা বৈঠক করে সম্মিলিত ক্রমে সিদ্ধান্ত নিয়ে বিষয়টি জানানো হয় অভিযুক্ত লিটনের বড় ভাইয়ের নিকট। পরবর্তীতে পঞ্চায়েত সিদ্ধান্তক্রমে দেবব্রত পুরকাস্তকে দিয়ে লিটনের বড় ভাইয়ের নিকট ওই গৃহবধূর সঙ্গ ছেড়ে দেওয়া সহ বিলতুই গ্রাম থেকে ও সবজি প্রজেক্ট সরিয়ে নিতে বলাতে 18 জুলাই সকাল থেকে লিটন ক্ষিপ্ত হয়ে উঠে এবং একের পর এক মাতব্বরদের বাড়িঘরে গিয়ে জবাবদিহি চাইতে শুরু করে। একটা সময় উত্তেজনাবশত লিটন ফোন মারফত লক্ষ্মীকান্তকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি ধমকি দিতে থাকে। এমতাবস্থায় লক্ষ্মীকান্ত মোবাইলের হুমকি ধমকি সহ অকথ্য ভাষায় গালিগালাজের বিষয়টি লাউডস্পিকারে বিলতুই পঞ্চায়েত প্রতিনিধিদের শোনালে ওই স্থানে উপস্থিত বেশ কয়েকজন যুবক বিষয়টি যাচাই করতে পানিসাগর তিনানি এলাকায় পৌঁছালে লিটন তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং একটি লোহার পাইপ দিয়ে আক্রমণ করে। তখন গোটা বিষয়টি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছিল লিটনের মা নমিতা। লিটনের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে শুরু হয় উভয়ের মধ্যে মারপিট। এতে আহত হয়ে লিটনকে নিয়ে যেতে হয় পানিসাগর মহকুমা হাসপাতালে। পরবর্তীতে লিটনের পরিবার পরিজনের লক্ষ্মীকান্ত সহ আরও বেশ কয়েকজনের নাম জড়িয়ে পানিসাগর থানায় মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ জানায় বিলতুই গ্রামের পঞ্চায়েত মাতব্বরগণ। বিলতুই প্রজেক্ট আছে, সবজির প্রজেক্ট। প্রজেক্টের মধ্যে তারা এই এলাকাবাসী হিংসা করিয়া একবার আমার ছেলের বাইকটা নিয়ে তারা রাখি দিছে। তারপরে কেন বিজেপির নেতা লক্ষ্মীকান্ত ফুলা ফান্ডে দেওয়া এই ধরনের বাইকটা নিয়ে রাখছে। রাখার পরে এখন আমি মণ্ডলও গিয়া বিচার দিছি। পরে মণ্ডলে লক্ষ্মীকান্তরে কইয়া লক্ষ্মীকান্ত করে বাইকটা নিউ ছেলে বইয়া আমরা এখন 2-3 লইয়া মাইনুরকে লইয়া বইছি করে এটা বাইকটা দিছে দিয়া লক্ষ্মীকান্ত আমার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। কইছে মোদি আমার এলাকার ফুলাফান একটু উশৃঙ্খল আছে, আমি জানি না তারা এইরকম আমার না জানায় বাইকটা নিয়ে রাখি দিছে, খারাপ পাইও না, বাইকটা নেও। আর এত বালা কাজও করে, সবজি উৎপাদন করে। আর আমরাও সরকারি লাইনও আছি, এগ্রিকালচার থেকে আমরা তারা সাহায্য করবো, কিছু টাকা আগে খরচ করা লাগবো। এরপরে আমার ছেলেটা প্রায় কয়েকটা কোম্পানির থেকে ঋণ লইয়া 7-8 লক্ষ টাকার মতন উঠাইছে প্রায় 3 বছরে। উঠিয়া তারা যা টাকা উঠাইছে সারা এই লক্ষ্মীকান্ত নিছে তার কাছ থেকে। লক্ষ্মীকান্ত নিছে। লক্ষ্মীকান্তর বাসা কই? লক্ষ্মীকান্ত বিলতুইছে। এখন বিজেপির কিতা নেতা সবটা জানি না। আমরা পানিসাগর আমার বাসা। আর জায়গা লিজ রাখিয়া এখানে প্রজেক্ট করছে, একটু দূরে আছে বিলতুই আর পানিসাগরের একটু বাট আছে। আমার ছেলে এখানে যায় হিংসি করে তারা সব সবজি চুরি, ডেইলি চুরি হয়ে যায়। আর কি সিসি ক্যামেরা লাগাইছে, সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে গিয়া। সার ঔষধ রাখলে টিন ঘরের টিন খাটিয়া সার ঔষধ সব চুরে নিয়ে গিয়া। এরপরে নেট দিয়ে বেড়া দিছে, নেট খাটিয়া সব গরু বিতে হারিয়া ডিগরা দিয়া
প্রজেক্টের মধ্যে দিদা দিয়ে তারা খাওয়ায় ওটা কিছু কথাবার্তা হয়েছিল পরে আজকে লক্ষ্মী হান্ত তারা দেখাইয়া নেওয়া হয়েছে যে কেন প্রজেক্ট দিতে পারতো না সব জিনিসপত্র কেন তো বাঙ্গিয়ে আনলে তো এখানে সবজি করতে পারতো না আর তবু যদি সবজি এখানে করে তৈলে আমার ছেলেরা বাড়তেই দরিয়া নিয়ে মারবো হয়েছে হয়েছে আচ্ছা তারপরে আমার ছেলে কইছে আমার কাকু এরকম কারণটা কিটা পিছনে কারণটা কিটা আমার কম না আমি কি করছে ক্ষতি করছি তোমরা আমার ইনকাম দিয়ে আমি পরিশ্রম দিয়ে আমি ব্যবসা করি আর তোমরা তো কোনো ক্ষতি করছি না আর যদি তোমরা কোনো ক্ষতি করিয়া থাকি তোমরা আমার কম না তখন সময় লক্ষ্মীকান্ত হয়েছে বেশি কথা কইস না হইলে খুব খারাপ হইব কালবেলা তো হে তার বাড়িতে গেছে যাওয়ার পরে হে পুরা কুত্তার মতো খাড়াইয়া দিছে তারে বড় বড় কথাবার্তা হইয়া আচ্ছা তারপরে হে বাড়িতে তার খুব খারাপ হয়েছে মা এরকম কাকি আমার এরকম আমার কাছে অত টাকা নিছুন আর ওখান আমার ফাঁকটা দিছিল মানুষের সামনে আমার ধূর যায় কান থেকে কোন যায় কান থেকে খুব খারাপ হয়ে গেল ওরকম তার বাড়িতে আমার তারাইয়া দিছিল ওই আসে তো আইসে আইয়া গেল ফানিসাগর ভবন সে লক্ষ্মীকান্ত আয় আর তখন সময় লক্ষ্মীকান্ত হে কইছে কাকু আমি ভবনও আছি তুমি আমার মারোয়া তুমি তো কইছো আমার বাড়তে না লাগতো না আমি ভবনও আছি তখন সব লক্ষ্মীকান্ত ফোন করিয়া কইছে একটু দ্বারা আমি আই আর আমিও তার সঙ্গে গেছি ওই বইয়া এটা হয়তো শেষ হইতে পারে বইয়া শেষ হইতে করিয়া আমি ওইখানে গেছি তো এরপরে হঠাৎ করিয়া ওই বাইক মনে হয় এখন বাইক নিব সবটার মাঝে দুজন চারজন বইয়া আইয়া তারা পুরা গ্রাহক হয়েছে আমার কথা তারা পরে আর শুনতে রাজি নাই কি হয়েছে না হয়েছে এটা শুনতে রাজি নাই স্টার ক্লাবের খোলা না নাম জানি না মুখ দেখিছিল কি নাম দেবু দেবু কিতা দেবু স্টার ক্লাবের মানে তারা মধ্যে হেড আছে আপনারা পুলিশের দ্বারস্থ হয়েছেন নি পুলিশ তো এমনিও গেছে এখানে গেছে কেস দিছে ওখান আমার পুলিশে ফোন করিয়া আমার কইছে কিতা কিতা হয়েছে কইতাম নাম জানি না আমি কইছি এই মুমেন্ট টাইম কইতাম আমার ছেলের অবস্থা সিরিয়াস আচ্ছা যখন সময় ছেলে কথাবার্তা কইতে পারবো তখন সময় তো অথচ আমার থেকে ফুলাফান্ডে বেশি চিনব নামও জানতে পারে আমি তো সব তো জানি না আমি ওখানে আপনি রাখুন আমি ছেলেটা ওখানে পর্যন্ত কথা শুনতেছেন সিরিয়াস অবস্থা আপনার রড আছে ওই রড দিয়ে ওই পাওয়া মারছে জিবা এখনো মারছে মাথাত মারছে বুকও মারছে নাকও মারছে সব খালি রড দিয়ে বেরিয়েছে মানে এখানে আশেপাশে আর কেউ আছেন নানি এখানেও আশেপাশে একটা মানুষ এখন সইব ওখানে কেউ আটকাইছে না সেখানে আটকায় রাস্তার উপরে মাইল ঠিক আছে রড টড দিয়ে মারছে না রড দিয়ে মারছে ঠিক আছে প্রত্যেকের বাড়ি রড দিয়ে মারছে গতকালকে সকালবেলা এই পানিসাগর নগর পঞ্চায়েত 4 নম্বর ওয়ার্ডের লিটন মালাকার সে আমার কাছে সকালে আসছিল তো এই সংক্রান্ত বিষয়ে এসে দেবুর বাড়িতে গিয়েছে বিদ্যুৎদার বাড়িতে গিয়েছে এই বিষয়গুলি রেখেছে আমি দেবুকে অনুরোধ করবো তার সাথে কি কথা হয়েছে আগে সে বিষয়টা বলবে। আচ্ছা, বিগত কিছুদিন পূর্বে কিছু ঘটনা ঘটেছিল আমাদের গ্রামেরই একজন দাদার পরিবারের সাথে। ওই দাদার নাম রুনুদা, আমরা বিশেষ করে নিখিলেশ সরকার রুনুদার ইয়ের সাথে পরিবারের সাথে কিছু একটা ঘটনা তার ঘটেছিল। তো এই মোতাবেকে রুনুদা বিশেষ করে পঞ্চায়েতের কাছে অনেক দিন থেকে একটু চেষ্টা করছিলেন যাতে সমস্যাটা সমাধান করার জন্য। তো ওই কিছুদিন এর আগের দিন রাত্রিবেলা আমরা যথাক্রমে ওনার বাড়িতে এসে বসে এই ব্যাপারে কথা হয়। ওই লিটন মালাকার নামে একটা ছেলে এখানে একটা এগ্রিকালচার একটা প্রজেক্ট করছিল, ওর নামে কিছু কিছু বাজে মানে শুনতে পাই যে এই ওনার ফ্যামিলির সাথে এই ঘটনা ঘটেছে। এটা নিয়ে রাত্রেবেলা কথাবার্তা বলার পরে পঞ্চায়েতের তরফ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটু কথা বলার জন্য ওর ফ্যামিলির সাথে বা গার্জিয়ানদের সাথে। ওনাদের গার্জিয়ান বলতে ওনার বাবার নাম্বার নেই আমার কাছে, ওর ভাইয়ের নাম্বার ছিল। ওর ভাই টুটন মল্লিক, আমি চিনি, বিশেষ করে সবাই চিনেন। টুটন মল্লিকের সাথে কথা হয়েছিল। কথা বলতে গিয়ে টুটন মল্লিককে বলা হয়েছিল যে যেসব ঘটনা ঘটছে এই এরিয়ার মধ্যে এটা একটু মানে সামাজিকভাবে দেখতে গেলে খুব বাজে একটা জিনিস ঘটছিল। তো যাতে ওর এগ্রিকালচারের প্রজেক্টটা এখান থেকে সরিয়ে নিয়ে যায় বা ও ঠিক হয়ে যায়, যাতে ঠিক হয়ে গেলে সরিয়ে নেওয়ারও কথা নয়, যাতে ফার্দার এইসব ঘটনা যাতে না ঘটায় পরিবারের সাথে। যাতে একটা পরিবার যাতে ধ্বংস হয়ে যাচ্ছে, দেখতে গেলে একটা পরিবার, ওনার 3 ছেলে, উনি একদম অসুস্থ মানুষ, মানে টোটালি একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আমরা কথা বলেছি, ওর সাথে কথা বলেছি যে ভাই তোমার ভাইকে একটু বুঝাবে যাতে কোনো ধরনের যাতে এই ঘটনা যাতে আর ফার্দার যাতে না হয়। তো বলি যে ঠিক আছে ভাই, আমি কথা বলে দেখবো। বলে তো কথা শেষ এখানে। ও যথাক্রমে পরের দিন সকালবেলা, গতকালকে সকালবেলা প্রথম আমার বাড়িতে ওই লিটন মালাকার এসে আমাকে বলে যে ভাই দাদা এই ঘটনা কালকে কি হয়েছিল।
তো আমি বলেছি ভাই যা আমরা তো শুনেছি, শুনে এখানে আমরা বসেছিলাম পঞ্চায়েত বডি সবাই বসে, একটা ডিসিশন হয়েছে, তো তোর দ্বারা এইসব ঘটনা ঘটছে এতদিন থেকে, যদি এমন হয় তাহলে তোমাকে এখান থেকে সরে যেতে হবে, কারণ এখানে পঞ্চায়েতের প্রধান সবাই ছিল। তো এই ব্যাপারে কথা বলার পরে আমি আর বেশি, ও অনেক কিছু কথা বলতেছিল, অনেক উত্তেজিত হয়ে কথা বলতেছিল যে আমি এত টাকার বোঝে আমি কেন সরাবো, হ্যাঁ কি হবে না হবে অনেক কথা বলছিল। তো আমি বলছি যে এইসব ব্যাপারে আমি বেশি কথা বলবো না তোমার সাথে, তুমি আমাদের বিদ্যুৎদার সাথে একটু গিয়ে কথা বলো, বিদ্যুৎদার বাড়িতে যাও, ও সকালবেলা উনি আসেন বাড়িতে, ওনার সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবে। তো ওই যথাক্রমে আমি বিদ্যুৎদার কাছে পাঠিয়েছিলাম। ধরেন 15-20 দিন আগের থেকেই এই যে নিখিলেশ সরকার রুনুলটাকে আমরা রাখি, একজন পাম্প অপারেটার, উনি আমাদের কাছে প্রায় 15-20 দিন আগের থেকে গেলে বারবার বলছেন যে আমার পরিবারে একটা অশান্তি লেগেছে, তোমরা যে কোনো অবস্থাতে আসো। হ্যাঁ, আমি বলেছি পঞ্চায়েত সবাইকে বলেছি, তোমাকে বললাম তুমি তো ট্যাক্স প্রধান বা বর্তমান তোমার পরিবার প্রধানের দায়িত্বে রয়েছে, ঠিক সেই হিসেবে তুমি একটু এসো, আমার একটু সান্ত্বনা দিয়ে যাও। কী করবো আমি, সেই হিসাবে আমরা 2-3 দিন মিসও করেছি, বিভিন্ন ঝামেলায় জড়িত আসতে পারিনি, তা মিস করেছি। তারপরে লাস্টে আমরা মানে 4 দিনের মাথায় আমি তার বাড়িতে এসেছি। আসার পরে তার সমস্ত ঘটনা বললো বিস্তারিতভাবে, এইভাবে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে অসামাজিক কাজে জড়িত, সেই যে লিটন মালাকার ছেলেটা তার পরিবারের সঙ্গে, সেই হিসেবে তখন আমরা বললাম, তখন আমাদের দেবু বললো যে ওর বড় ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। আমরা তখন পরিচিত থেকে দেবুকে বললাম যে তুমি তাহলে একটু বুঝিয়ে বলো ওই তার বড় ভাই খেয়েছে, সেই জন্য এখানে এসে একটা পরিবার যাতে নষ্ট না করে তার জন্য একটু তাকে বুঝিয়ে বলবো। ঠিক সেই হিসাবে দেবু তার কথাগুলো বললো, যেটা আপনাদের সামনে বলেছে এখন দেবু এইভাবে বলছি, ঠিক সেইভাবে আমরা যেভাবে বলছি ঠিক সেই বলেছে। পরের দিন হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে আমি মুখ মুখ ধরছি, ব্রাশ করছি, ঠিক এই মুহূর্তে দেখি ওই যে লিটন মালাকা ওই ছেলেটা আমার বাড়িতে গেছে। আমাকে বললো আমি তো দেবুর বাড়িতে গেছি, দেবু আপনার কাছে পাঠিয়েছে, তো আমার কী হয়েছে, ওই যে তুমি কোন কী হয়েছে, আমি এরকমই বলছি যে তুমি বলো তোমার কী হয়েছে। তখন সে বললো যে আমি তো কিছু না, তার মা বা ওই তাইনের পরিবারটা, হ্যাঁ, যে তাই মায়েরা বাজে ওই করে বারবার ফোন করে, আমি ফোন কাটি দিই, হ্যাঁ, এবং তাইনের ছেলে হয়ে আমার এখানে স্টেচুর মধ্যে আসার জন্য আমি আসলে দেখিয়ে দেবো, এই ধরনের বাজে বাজে আমার খুব বাজে করে। তখন আমি বললাম যে তুমি তো, আমি তো কোনো ব্যাপারে জড়িত না, সে বললো। আমি বললাম তাহলে তোমাকে কেন ফোন করবে, এই পৃথিবীতে কি মানুষ নাই, তোমাকে কেন ফোন করবে, তুমি কেন ফোন কাটবে, এটা ওটা, বা কেন তাও আপনার ছেলেকে তুমি মারবে স্টেজের মধ্যে আসে, তোমার কথার মধ্যে কোনো মিল পাচ্ছি না, সুতরাং এটা আমার ভালো লাগছে না। আমি এক কাজ করো ভাই, তুমি এখান থেকে চলে যাও, ভাতিজা ভাই বলেছি আসছিল মুখে, ভাতিজা তুমি এখান থেকে সরে যাও, তোমার সমস্ত নিয়ে তার পরিবারকে বাঁচাও। সে বললো আমারও তো পরিবার, আমার তো একটা মেয়ে রয়েছে, আমারও তো পরিবার বাঁচাতে হবে। ঠিক সেই হিসেবে আমি বললাম যে এইভাবে অসামাজিক কাজকর্ম চলবে, সেটা পরিবেশ নষ্ট হবে, সেটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তারপরেও সে বলছে আমার বিশাল ক্ষতি, বিশাল পয়সা ইনভেস্ট করেছে এখানে, সেটা আমাদের সম্ভব নয়। আমি বললাম যে কাজ করো, আমার দ্বারা ওটা সম্ভব নেই, এইভাবে বলা, তুমি যাও একটু লক্ষ্মীকান্তর বাড়িতে গিয়ে ওর সঙ্গে একটু কথা বল, সে বলবে তোমাকে। আর যাও বলতে আমি জিতুটা বলেছি, তারপর সে চলে গেছে। যেভাবে ওনারা বললেন, লামসাম প্রায় 10টা বাজে গতকালকে সকালবেলা, আমি একজন জনপ্রতিনিধি হিসাবে আমার বাড়িতে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আসেন, যথারীতি কালকেও ছিলেন। একজন মহিলার সাথে কথা বলছিলাম, উনি ভাতা পাওয়ার জন্য একটা আবদার নিয়ে এসেছিলেন, ওনার সাথে কথা বলছিলাম। তখন এসে এই পানিসাগর নগর পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিটন মালাকার বাবা ধীরেন্দ্র মালাকার, সে আমার বাড়িতে আসে এবং সে পাশে একটা চেয়ারে বসে। তো আমি মহিলার সাথে কথা বলা শেষ করার পর ও শুরুতেই আমার কাছে জবাবি ভাষায়, একটু উত্তেজিত ভাষায় বলতে চাইলো যে আমাকে কালকে এখান থেকে আমার সবজির স্ট্রাকচারগুলি, এগ্রিকালচারের স্ট্রাকচারগুলি সরিয়ে নেওয়ার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হলো। যে কেন বলা হলো, আমি কেন নেব, আমার এই ক্ষতিপূরণগুলো কে দেবে। তো আমি তখন তার উত্তেজিত ভাব দেখে তাকে বললাম যে তোমার এত ফালতু কথা শোনার আমার সময় নেই, বিষয়টা নিয়ে কালকে আমাদের পঞ্চায়েত স্তরে এই আমাদের পাশের নিখিলেশ সরকার বাবা মৃত হরকুমার সরকার শুনবার জন্য আমরা সেখানে বিষয়টা বিস্তৃত শুনেছি এবং শুনে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, তোমার দ্বারা আমাদের এই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, যে অসামাজিক বিভিন্ন কাজকর্মের সাথে তুমি লিপ্ত আছো, এই বিষয়গুলি স্পষ্ট হয়েছে ওনাদের বক্তব্য থেকে। সেই অনুসারে পঞ্চায়েতের তরফ থেকে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে তোমার ভাইয়ের কাছে যে তোমার স্ট্রাকচারগুলি এখান থেকে সরিয়ে নিতে হবে।
তুমি এই স্ট্রাকচারগুলি এখান থেকে সরিয়ে নাও এবং তুমি এখানে তোমার মতো একটা ছেলে আমার এখানে বসার কোনো তোমার এনেই তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমার এই কথাগুলি বলার পর সে চলে যায়। তো কিছুক্ষণ পর আমি অফিসে যাওয়ার জন্য যখন ড্রেস পরে প্রস্তুত হয়েছি, আমাদের পঞ্চায়েতে আমাদের এডিশনাল বিডিও সাহেব আসছেন এবং ইঞ্জিনিয়ার সাহেব আসছেন। আমাদের পঞ্চায়েতের একটা নতুন বিল্ডিং স্যাংশন হয়েছে, ওটার জায়গা মেজারমেন্ট করবেন, আমি এখানে যাব। এমন সময় 12টা 7 মিনিট বাজে। 12টা 7 মিনিটে একটা অপরিচিত নাম্বার থেকে একটা কল আসছে। তো স্বাভাবিকভাবে জনপ্রতিনিধি হিসেবে যে কেউ কল করতে পারেন, আমরা সব নাম্বার তো আমাদের কাছে আর সেভ করা নেই। আমি ফোনটা রিসিভ করেছি। ফোন রিসিভ করার সাথে সাথে বলল, এই কুত্তা পানিসাগর তোর ভবনের সামনে বসে আছি, তো আমার সাথে আয় দেখা কর, বলে ফোনটা কেটে দেয়। একটু ইতস্তত হয়ে বুঝলাম যে এই ছেলেটাই আমাকে ফোন করেছে। যাই হোক, কিছুক্ষণ আমি থম ধরে বসে আছি। এই 12টা 15 মিনিটে সে আবার ফোন করেছে, এই আসছিস কিনা, তুই আয়, আমি বসে আছি এখানে, তুই আয় দেখা করে যা। এই 12টা 15 মিনিটের ফোনের পর 2টা ফোন আসার পর আমি ভবনের সামনে একজন আমার পরিচিত লোক, ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে ঠিকই কি ভবনের সামনে সে আছে কিনা। ওখান থেকে যে রিপ্লাই পেয়েছি আমি, যে সে হাতে একটা জিআই পাইপ, লম্বা একটা জিআই পাইপ নিয়ে আমাকে গালিগালাজ করছে এবং আমার ভবনের সামনে বসে আছে ঠিকই। এই পরিস্থিতি জেনে আমি ওর বড় ভাই তুতন মল্লিককে ফোন করি। ফোন করে এই বিষয়টা জানাই যে গতকালকে পঞ্চায়েতের তরফ থেকে তোমার সাথে তো কথাই বলা হয়েছে, ও কিছু চলাফেরা বাজেভাবে চলাফেরা করার কারণে আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তো এই সকালবেলা সে এসেছিল এই বিষয়টা জানবার জন্য, আমাকে এসে হুমকি ধমকি দিয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করেছে। এই অবস্থাতে আমি কিছু গালিগালাজ করে তাকে আমার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। বাড়িতে বের হয়ে যাওয়ার জন্য বলেছি। এখন সে একটা জিআই পাইপ নিয়ে আমার ভবনের সামনে বসে এসে বারবার আমাকে ফোন করছে যে আমি গিয়ে তার সাথে দেখা করার জন্য। এই পরিস্থিতিতে আমার কাছে ওনার নাম্বারও নেই। তুমি বরঞ্চ তোমার বাবার সাথে কথা বলে একটা ব্যবস্থা কি করা যায় দেখো। এই বলে আমি আমার পঞ্চায়েত অফিসে চলে আসি এবং এখানে বিডিও সাহেব আসেন, মেজারমেন্ট সহ বিভিন্ন বিষয় আসে দেখি। এর মধ্যে অনবরত ফোন করে এই নাকি এখনো আসছিস না কেন, এইরকম অশ্রাব্য ভাষায় অনবরত কল করতে থাকে। শুরু করেছিল সে 12টা 7 মিনিটে প্রথম কলটা, এবং শেষ কল করেছে সে আমাকে 1টা 11 মিনিটে। এর মধ্যে লাউড স্পিকারে আমাদের পঞ্চায়েতের অন্যান্য প্রতিনিধিরাও শুনেছেন যে তার বক্তব্যের ভাষা কী ছিল। আমি স্পিকার অন করেছিলাম শেষ অবধি স্পিকার অন করে সবাইকে বিষয়টা শুনিয়েছি। এইরকম 1 ঘন্টা 11 মিনিট ধরে আমি একবারে শুরুর থেকে চেয়েছি তার পরিবারের পক্ষ থেকে যাতে কোনো গার্জিয়ান এসে সে গালিগালাজ করতেই পারে। আমরা জনপ্রতিনিধি হিসাবে অনেকেই অনেক সময় অনেক কটু কথা বলেন, আমরা সহ্য করতে হয়। আমি সহ্য করেই সময়ের পর সময় গেছে, সে কলের পর কল করেছে, আমাকে উত্ত্যক্ত করেছে, গালিগালাজ করেছে, আমি কিছু বলিনি। তো স্বাভাবিকভাবে এই এলাকার শুধু বিলতই নয়, পার্শ্ববর্তী যে পানিসাগর, জলাবাসা, দেওচড়া, তিলতই, পদ্মবিল সহ একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, যেহেতু আমি গত 5 বছর ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, এলাকার যুব অংশের মধ্যে আমার একটা জনপ্রিয়তা রয়েছে। সবাই আমাকে লক্ষ্মীদা বলে সম্বোধন করে। সবার প্রাণের লক্ষ্মীদা হিসাবে আমি মনে করি, সব যুবকরা মনে করে। বিভিন্ন জায়গার থেকে ছেলেমেয়েরা এই রাস্তার পাশে যখন এইভাবে উন্মত্তভাবে আমাকে চিৎকার করে গালিগালাজ করছে, বিভিন্ন ছেলেরা জেনেছে, ফোন করেছে আমাকে যে আপনাকে এইভাবে গালিগালাজ করছে। এরকম পরিস্থিতিতে কে বা কারা পরবর্তী সময়ে হয়তো কোন ছেলেরা কি ঘটিয়েছে সে বিষয় সম্বন্ধে আমার আর জানা নেই। আমি এই পঞ্চায়েত অফিসেই ছিলাম, পুরো সময়টা পঞ্চায়েত অফিসে ছিলাম। এখানে পরবর্তী সময়ে জানতে পেরেছি যে ওকে কিছু মানুষ মারপিট করেছে, হসপিটালে গেছে। এই হচ্ছে বিষয়টা আর কি। আর কে এই লোকটাকে আমি চিনতামই না। এই যে বাড়িকে কেন্দ্র করে, যে পরিবারের সমস্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাগুলি ঘটছে, এই বাড়িতে আজকের থেকে 5-6 মাস আগে
শীতের মরশুমে একদিন সে রাত্রেবেলা ঢুকে বিভিন্ন রকমের ইয়ে করেছিল। এখানে একটা সমস্যা হয়েছিল। এই সমস্যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় একটা ওই এলাকার মানুষজন একটা তার বাইকটা আটকেছিলেন এবং পরবর্তী সময়ে এই বাইকটা তার যে সে দাবি করে তার গার্জিয়ান সহ নিয়ে আসে এবং এই যে আলোচনা সভা হয়, আলোচনা সভার মাধ্যমে তাকে বিভিন্নভাবে সুপরামর্শ দিয়ে বা আগামী দিনে যাতে ভালোভাবে চলে এরকম কোনো অপকর্মের সাথে যুক্ত না হয়ে এই পরামর্শ দিয়ে একটা সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তার হাতে তার বাইকটা তুলে দেওয়া হয়েছিল। এই সভাতে আমি উপস্থিত ছিলাম। এই দিনে আমি তাকে চিনেছি এবং ওই দিনের আলোচনায় সুন্দরভাবে চলাফেরার জন্য এবং ভবিষ্যতে এই যে কাজটা করছে, এগ্রিকালচারের কাজ করছে নিশ্চয়ই প্রশংসার যোগ্য। এগ্রিকালচারে ভালোভাবে কাজ করলে কোনো সহযোগিতা লাগলে, আমরা যেহেতু প্রশাসনিক দায়িত্বে আছি, কোনো সহযোগিতা লাগলে সহযোগিতা করব, আমি এই সভাতে বলেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে কোনো দিন কোনো বিষয়ে কোনো দাবি আবদার নিয়েও আমাদের কাছে আসেনি। আসলে হয়তো আমরা ডিপার্টমেন্টের কাছে সুপারিশ করতাম, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে সুপারিশ করতাম, কোনো দিন আসেইনি। তার সাথে আদ্যন্ত আমার কোনো যোগাযোগ নেই।